হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই কূটনৈতিক ও প্রশাসনিক তৎপরতায় ব্যস্ত সময় পার করছেন পিটার ম্যাজিয়ার। শুক্রবার বুদাপেস্টে নতুন পার্লামেন্টারি সেশনের প্রস্তুতির ফাঁকে তিনি দেখা করেন ইউরোপিয়ান কমিশনের প্রতিনিধিদের সাথে। ম্যাজিয়ারের প্রধান লক্ষ্য ৩১ অগস্টের সময়সীমা শেষ হওয়ার আগেই ইইউ এর জব্দ করা কয়েক বিলিয়ন ইউরো ছাড় করা। তিনি স্পষ্ট জানিয়েছেন, হাঙ্গেরির জনগণের এই ন্যায্য পাওনা আদায়ে এক মুহূর্ত সময়ও নষ্ট করতে রাজি নন তিনি। আমাদের হাতে একদমই সময় নেই। সরকার গঠনের আগেই আমরা ইউরোপিয়ান কমিশনের সাথে শর্তগুলো নিয়ে একটি সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করছি, যা দ্রুত আইনে রূপান্তর করা হবে। আমি খুবই আশাবাদী যে আমরা হাঙ্গেরির জনগণের এবং ব্যবসায়ীদের প্রাপ্য অর্থ পুরোটা ফিরিয়ে আনতে পারব। তবে ক্ষমতা হস্তান্তরের এই সন্ধিক্ষণে ম্যাজিয়ারের সবচেয়ে বড় উদ্বেগ বিদায়ী প্রশাসনের দুর্নীতি আড়াল করার চেষ্টা। প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন সরকারি দপ্তরে নথিপত্র ধ্বংস করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। এই অপরাধ রুখতে সাধারণ কর্মকর্তা ও জনগণের তথ্য দেওয়ার জন্য একটি অনলাইন প্ল্যাটফর্মও চালু করেছে তার দল তিসা। আমাদের কাছে নথিপত্র নষ্ট করার সুনির্দিষ্ট ছবি ও ভিডিও আছে। আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ করছি এই অপরাধে অংশ নেবেন না। এসব নথিপত্র কোনো ব্যক্তির নয়, বরং হাঙ্গেরি রাষ্ট্রের সম্পদ। দায়বদ্ধতা নিশ্চিত করতে এসব রক্ষা করা জরুরি। ম্যাজিয়ার কেবল অভ্যন্তরীণ দুর্নীতি নয়, গুরুত্ব দিচ্ছেন জ্বালানি ও সীমান্ত নিরাপত্তাতেও। তিনি নিশ্চিত করেছেন যে আগামী সপ্তাহেই রাশিয়ার ড্রুজবা পাইপলাইন দিয়ে পুনরায় তেল সরবরাহ শুরু হতে পারে। একই সঙ্গে অভিবাসন ইস্যুতেও নিজের কঠোর অবস্থান বজায় রেখেছেন তিনি। ম্যাজিয়ারের মতে হাঙ্গেরি অবৈধ অভিবাসন রুখতে কঠোর থাকবে এবং বিতর্কিত সীমান্ত দেয়াল সংস্কার করা হবে। তবে তা করা হবে ইউরোপিয়ান আইনি কাঠামোর মধ্যে থেকে। আমরা ইউরোপিয়ান নেতাদের স্পষ্ট জানিয়ে দেব যে অবৈধ অভিবাসনের বিষয়ে হাঙ্গেরি অত্যন্ত কঠোর। আমরা কোনো অভিবাসন প্যাক্ট বা বন্টন নীতি মেনে নেব না। দক্ষিণ সীমান্তের নিরাপত্তা আরো জোরদার করা হবে। আমরা হাঙ্গেরি এবং ইউরোপকে অবৈধ অনুপ্রবেশ থেকে রক্ষা করতে চাই। অন্যদিকে টানা ১৬ বছর ক্ষমতায় থাকার পর পরাজয়ের গ্লানিতে ভেঙে পড়েছেন ভিক্টর অরবান। ফুটবল অনুরাগী এই নেতা তার এক সাক্ষাৎকারে পরাজয়ের বেদনাকে খেলার মাঠের হার জিতের সাথে তুলনা করেছেন। সত্যি বলতে আমি এখন ক্লান্তি, বেদনা আর এক ধরনের শূন্যতার সাথে লড়াই করছি। আমার দল যদি চায় আমি বেঞ্চে বসে থাকি, তবে তাই করব। আর যদি আমাকে আবার দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়, তবে আমি পরবর্তী যুদ্ধের জন্য তাদের প্রস্তুত করে মাঠে নামব। আগামী মে মাসের প্রথম সপ্তাহেই প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন পিটার ম্যাজিয়ার। একদিকে দুর্নীতিমুক্ত হাঙ্গেরি গড়া, আর অন্যদিকে ইউরোপের সাথে সুসম্পর্ক বজায় রেখে দেশীয় স্বার্থ রক্ষা, এই দ্বিমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছেন হবু প্রধানমন্ত্রী। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইউসেফ আবাদ সিনাগগ। বাইরে যখন যুদ্ধের দামামা, ভেতরে তখন প্রার্থনায় মগ্ন শহরের ইহুদি সম্প্রদায়। জাতীয় সঙ্গীত গেয়ে এবং ধর্মীয় নেতাদের বক্তব্য শুনে তারা জানান দিচ্ছেন তাদের দৃঢ় অবস্থানের কথা। ইরানের সংখ্যালঘু ইহুদি সম্প্রদায়ের মতে চলমান যুদ্ধ কেবলই ইসরায়েলি জায়নবাদী ও আমেরিকান সাম্রাজ্যবাদী আগ্রাসন। ইরানি ইহুদিরা মনে করেন এই সংঘাত কোনো জাতি বা ধর্মের লড়াই নয়, বরং এর মূলে রয়েছে ভূ রাজনীতি। এটি ইরান এবং ইহুদি জনগণের মধ্যে কোনো দ্বন্দ্ব নয়, বরং এটি ইরান বনাম জায়নবাদ এবং আমেরিকার সাম্রাজ্যবাদের সংঘাত। এটি জাতিগত কোনো যুদ্ধ নয়। প্রায় ৯,০০০ ইহুদি ধর্মাবলম্বী দশকের পর দশক ধরে অন্য ইরানিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছেন। ইরানের এই সংখ্যালঘু জনগোষ্ঠীর মতে তাদের কাছে ধর্মীয় বিভেদ নেই। নিজেদের আবাসস্থলে তারা ইরানি হিসেবেই বসবাস করছেন। আমি প্রথমে ইরানি, তারপর ইহুদি। আমি সত্যিই আশা করি একদিন এই সংঘাত শেষ হবে। ধর্মের কারণে মানুষের মধ্যে কোনো বিভেদ নেই। আমি সবার জন্যই ব্যথিত, তা তিনি যে পক্ষেই হন না কেন। ইহুদি সম্প্রদায়ের নেতারা বলছেন তাদের ধর্মীয় পরিচয়কে কোনোভাবে রাজনৈতিক সহিংসতার ঢাল হিসেবে ব্যবহার করা উচিত নয়।
আমরা দীর্ঘদিন ধরে জানি যে জায়নবাদী শাসন ব্যবস্থা ইহুদি ধর্মের নামে শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থ উদ্ধারের চেষ্টা করে। যুদ্ধ কখনই সুখকর নয়, বিশেষ করে যখন সাধারণ মানুষ প্রাণ হারায়। এই প্রার্থনার অংশ হিসেবে শুক্রবার সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির স্মরণে বিশেষ প্রার্থনার আয়োজন করে তেহরানের ইহুদি সম্প্রদায়। সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ইরানি জাতীয়তাবাদের প্রতি সম্মানের বার্তা দেন তারা। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাত এখন মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে বিশ্ব অর্থনীতিতেও প্রভাব ফেলছে। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে তৈরি হয়েছে অস্থিরতা। হাজার হাজার মানুষের প্রাণহানি আর ধ্বংসযজ্ঞের মাঝে তেহরানের এই সিনাগগ থেকে শান্তির বার্তাই দিচ্ছেন ইরানের সংখ্যালঘু ইহুদিরা। ইশরাত জাহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। ৩২ ঘন্টার যুদ্ধবিরতি শেষে বৃহস্পতিবার ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের জাপোরিঝিয়ায় রুশ ড্রোন হামলায় অন্তত ৩ জন আহত এবং অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার রাশিয়ার কৃষ্ণ সাগর তীরবর্তী তুয়াপসে তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তেল নেভাতে অন্তত ১৭৭ জন ফায়ার ফাইটার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। ৩২ ঘন্টার চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি বলে জানায় রয়টার্স। ভয়াবহ এই হামলায় এক কিশোরী সহ অন্তত ২ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন। এছাড়া হামলায় একটি অয়েল ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে শুক্রবার ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, ইউরোপ ও ব্রিটেন ড্রোন সরবরাহ বাড়িয়ে এই যুদ্ধে এখন সরাসরি জড়িয়ে পড়েছে। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে রুশ সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি দিয়েছেন যে ইউরোপের ড্রোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো রাশিয়ার সশস্ত্র বাহিনীর সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে। এমন পরিস্থিতিতে রুশ হামলা মোকাবেলায় নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে তৎপর কিয়েভ। চলতি বছরই সুইডিশ গ্রিপেন যুদ্ধবিমানের প্রশিক্ষণ শুরু করতে চান প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এই প্রেক্ষাপটে ইউক্রেনের লভিভ শহরে সুইডেনের রাজা ষোড়শ কার্ল গুস্তাফের সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে বসেন জেলেনস্কি। এই বৈঠকে মূলত আকাশ প্রতিরক্ষা পরিকল্পনা এবং ২০২৬ সালের জন্য ৪ বিলিয়ন ইউরো সহায়তার বিষয়টি নিশ্চিত করা হয়। আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করতে নতুন ও শক্তিশালী এই কর্মসূচির জন্য আমরা কৃতজ্ঞ। এটি সুইডেনের তৈরি গ্রিপেন যুদ্ধবিমান নিয়ে গঠিত আমাদের ভবিষ্যৎ আধুনিক বিমান বহরকে সহায়তা করবে। আমরা অত্যন্ত আশাবাদী এবং পাইলটরা চলতি বছরই যেন বিমানের প্রশিক্ষণ শুরু করতে পারে এ বিষয়ে আলোচনা করা হবে। জ্বালানি অবকাঠামো আর লোকালয়ে পাল্টাপাল্টি এই হামলা ইউক্রেনের যুদ্ধকে আরও দীর্ঘায়িত করছে। একদিকে প্রাণহানি আর ধ্বংসযজ্ঞ, অন্যদিকে শক্তি বৃদ্ধির মহড়া। সব মিলিয়ে রণক্ষেত্রের উত্তেজনা এখন চরমে। ইশরাত জাহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। হর্নের শব্দ আর বিজয়ের উল্লাস চলছে লেবাননের রাজপথে। দীর্ঘ ১.৫ মাসের বিভীষিকা কাটিয়ে বৈরুত সহ বিভিন্ন শহরে এখন উৎসবের আমেজ। ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হতেই রাজপথে নেমে আসেন সাধারণ মানুষ। ব্যাপক প্রাণহানি আর ধ্বংসযজ্ঞের পরও নিজের বাড়িতে ফিরে আসার উপলক্ষ পেয়ে খুশিতে আত্মহারা দক্ষিণ লেবাননের বাস্তুচ্যুত মানুষ। সিডনের রাজপথে শিশু কিশোর থেকে নারী পুরুষ সবার চোখে মুখে উচ্ছ্বাস। হাতে বিজয়ের চিহ্ন বলে দেয় যুদ্ধের বিভীষিকা থেকে মুক্তি পেতে লেবানিজদের আকুতি কতটা গভীর। কেউ ফিরছেন ব্যক্তিগত গাড়িতে, কেউ বা ট্রাকের ওপর বিছানা সাজিয়ে। নাবাতিয়ে শহরের ধ্বংসস্তূপের মাঝেও নিজেদের বসতবাড়িতে ফেরার এক তীব্র আকুলতা বাস্তুচ্যুতদের চোখে মুখে। কেউ কেউ হিজবুল্লার পতাকা উড়িয়ে বিজয় অভিবাদন জানান পথে পথে। ইসরায়েলের অভিযান চালিয়ে যাওয়ার হুমকির মুখেও হিজবুল্লার প্রতিরোধ যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানান এই বাস্তুচ্যুতরা। এই বীর যুবকদের কারণেই আজ আমরা এখানে। নিজেদের জন্মভূমি আর রুজিরুটির টানেই আমরা এখানে রয়ে গিয়েছিলাম। এছাড়া আমাদের আর কি বা করার ছিল।
স্রষ্টাকে ধন্যবাদ যে এই বীর যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে শেষ পর্যন্ত যুদ্ধটা থামলো। আমার নিজের বাড়িটার কি অবস্থা সে সম্পর্কে আমি কিছুই জানি না। আমি এখনো দাহিয়েতে যাইনি, নিজ চোখে কিছু দেখিওনি। যদি তা ধ্বংস হয়ে গিয়ে থাকে তবে তা হিজবুল্লাহর প্রতিরোধের খাতিরেই হয়েছে বলে মেনে নেব। ইট পাথর কিংবা টাকা পয়সা নিয়ে আমাদের কোনো আক্ষেপ নেই। আমরা শুধু আমাদের মর্যাদা আর সম্মানটুকু ফিরে পেতে চাই। তবে ফেরার আনন্দ ম্লান করে দিচ্ছে চারপাশের ধ্বংসযজ্ঞ। নাবাতিয়ে সহ দক্ষিণের অনেক অঞ্চলই এখন বসবাসের অযোগ্য। বাড়িঘরে ফেরার চেষ্টা করেও অনেকে আবার ফিরে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে। এখানে কেবলই ধ্বংসস্তূপ, বসবাসের কোনো অবস্থা নেই। আমরা আমাদের জিনিসপত্র গুছিয়ে আবার চলে যাচ্ছি। এই পরিস্থিতি সাময়িক নয়, বরং একটি স্থায়ী সমাধান করার প্রয়োজন, যাতে আমরা আমাদের ঘরবাড়ি এবং কর্মসংস্থানে ফিরে আসতে পারি। যুদ্ধটা আগে আনুষ্ঠানিকভাবে বন্ধ হোক। যুদ্ধের সম্পূর্ণ অবসান ঘটলেই কেবল আমরা ফিরে যাব, কিন্তু এখন নয়। যতক্ষণ না যুদ্ধ পুরোপুরি থামছে এবং তারা লেবানন ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি থেকে সরে যাচ্ছে, ততক্ষণ আমরা ফিরব না। বৈরুত এবং দক্ষিণাঞ্চলের অনেক বাস্তুচ্যুত পরিবার এখনও তাঁবুতে দিন কাটাচ্ছেন। তারা বলছেন, ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার এবং স্থায়ী চুক্তি না হওয়া পর্যন্ত ঘরে ফেরার ভরসা পাচ্ছেন না তারা। ট্রাম্পের এই তড়িঘড়ি উদ্যোগ মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি আনবে নাকি এটি কোনো বড় সামরিক কৌশলের অংশ, তা নিয়ে কাটছে না লেবানিজদের সংশয়। নাহিদ জিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।